আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হাইপোক্যালেমিয়া অ্যান্ড পলিউরিয়া। শিরোনামটা শুনে অনেকে অবাক লাগতে পারে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পলিউরিয়ার একটা কজ হলো হাইপোক্যালেমিয়া। আজকে আমরা সব আলোচনা করতে চাই হাইপোক্যালেমিয়াতে কীভাবে পলিউরিয়া হয়। সো আমরা সবাই জানি যে পলিউরিয়ার কমন কারণগুলো কী কী। লাইক আমি যদি কাউকে জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য রিজনস অফ পলিউরিয়া, কেউ হয়তো আমাকে বলবে যে ডিউ টু দ্য ইউজ অফ ডাইউরেটিক্স, সরাসরিভাবে ডায়োটিক যে এজেন্টগুলো আছে তারা পলিউরিয়া করতে পারে, দ্যাট ইজ ট্রু। তারপরে অনেকে ডায়াবেটিস ম্যালাটাসের কথা বলবে, যেখানে আসলে ইউরিন দিয়ে আসলে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সুগার যখন পাস করতে থাকে সেই গ্লুকোজ মলিকিউলগুলো আসলে অসমোটিক্যালি খুবই অ্যাক্টিভ, এবং তারা শুধু একাই বের হয় না, তারা হিউজ পরিমাণ ওয়াটারকে সাথে নিয়ে বের হয়। সো সেখানে আসলে হিউজ পরিমাণ আসলে আমরা দেখি যে ওয়াটার লস হতে থাকে। সো সেইখানে পেশেন্টের আসলে ডায়াবেটিস ম্যালাটাস যদি থাকে সেইখানে আমরা পলিউরিয়া হইতে দেখি। ইনফ্যাক্ট ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা কন্ডিশন, যেখানে আমরা জানি যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন আইদার প্রডিউস হচ্ছে না, অথবা সেইটার সেন্সিটিভিটি বা সেইটার যে নর্মালি ফাংশনাল ক্যাপাসিটি সেটা আসলে সামহাও ইন্টারাপ্টেড হচ্ছে। যে লেফ্টোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস আমরা যেটা দেখি যে আমাদের এডিএইচ তৈরি হচ্ছে, বাট সেটা কাজ করতে পারছে না বা সেটার রেসপন্স আসছে না। সো ডায়াবেটিস ইনসিপিডাস সেখানে আমরা পলিউরিয়া হতে দেখি। তারপরে দেখা যাচ্ছে যে অ্যালকোহল বা ক্যাফেইন যেগুলো আছে এইগুলাও আমরা জানি যে টু সাম এক্সটেন্ট আসলে পলিউরিয়া করে। সো পলিউরিয়ার পেছনে আসলে অনেকগুলো কমন রিজন আছে, বা মেটাবলিক কজগুলোর কথা যদি আসি সেখানে দেখা যাচ্ছে হাইপার ক্যালসেমিয়া, সেইখানেও আমরা দেখি পেশেন্টের পলিউরিয়া হয়। যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে হাইপার থাইরয়েডিজম আছে, যেখানে আমরা দেখি হাইপার থাইরয়েডিজম আছে, সেখানেও আসলে পলিউরিয়া ডেভেলপ করে, বিকজ আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, জিএফআর সেখানে বেড়ে যায়। সো স্বাভাবিকভাবেই সেখানের আউটপুট বেশি হবে। সো এই সকল কন্ডিশন আমরা পলিউরিয়া দেখি, ভেরি কমন। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হার্ট ফেইলিয়ার, সেখানেও কিন্তু পলিউরিয়া হইতে পারে। কোশ্চেন হইতে পারে হাউ, যে যখন হার্ট ফেইলিয়ার ডেভেলপ করে আমরা দেখি যে এএনপি, অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক পেপটাইড, সেটা আসলে রিলিজড হতে থাকে, এবং সেটার জন্য টু সাম এক্সটেন্ট কিছু নাট্রিইউরেসিস হয়। সো সেখানেও কিছু পলিউরিয়া থাকতে পারে। বাট হাইপোক্যালেমিয়া কীভাবে পলিউরিয়া করে, আজকে আসলে সেটা নিয়ে আলোচনা। সো হাইপোক্যালেমিয়াতে মূল যেই প্যাথোলজিটা আসলে আমরা দেখি সেটা হচ্ছে এখানে রেনাল কনসেন্ট্রেটিং ক্যাপাসিটি, ইউরিনকে কনসেন্ট্রেট করার তার যে ক্যাপাসিটি সেটা আসলে কমে আসে। সো এখানে মূল ইস্যু হচ্ছে আমাদের ইউরিনকে কনসেন্ট্রেট করার যে ক্যাপাসিটি, কনসেন্ট্রেটিং যে ক্যাপাসিটি সেটা আসলে ইম্পেয়ার্ড হচ্ছে। কিভাবে? এখানে দুইটা জায়গায় আমরা আসলে ফাংশন হতে দেখি। সো দুইটা মোড অফ অ্যাকশন। প্রথমটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলিকে কেন্দ্র করে। সো আমাদের যেই লুপ অফ হেনলি থাকে সেইটার কি কি পার্ট ছিল আমরা জানি, যে লাইক প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপর কালেক্টিং ডাক্ট, এগুলো আছে আমরা জানি। সো একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট, একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। সো এই যে অ্যাসেন্ডিং পার্ট, এখানে আমরা দেখি যেটা থিক অ্যাসেন্ডিং পার্ট, লাইক এইখানে লাইক এই পার্টটা একটু থিক হয়ে থাকে, রাইট? সো এই যে থিক অ্যাসেন্ডিং পার্ট, এইখানেই কিন্তু আমরা জানি যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড একটা সিম্পোর্টার চ্যানেল আছে। এখন যদি কোনো পার্সনের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, তখন যেটা হয় এই চ্যানেলটা আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না। এটা যখন ঠিকমতো ফাংশন করতে পারে না, আলটিমেট ইস্যু কি? পটাশিয়াম এমনিতেই কম আছে। সো স্বাভাবিকভাবেই এই চ্যানেল দিয়ে পটাশিয়াম যেটা আমাদের এখানে রিঅ্যাবজর্পশন হয়ে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসছিল, লাইক মনে করি যেটা ইন্টারস্টিশিয়াম। সো এইখানে যে ইন্টারস্টিশিয়ামে পটাশিয়াম যেটা আসলে রিঅ্যাবজর্পশন হচ্ছিল সেটা আসলে কমে আসে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস এরিয়া, যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম, সেইখানে যদি পটাশিয়াম কমে আসে, লাইক এখানে তো শুধু ওয়াটার আসছে না, এখানে কিন্তু উইদাউট ওয়াটার সোডিয়াম, পটাশিয়াম এরা কিন্তু আসলে ইন্টারস্টিশিয়ামে আসছিল, কিন্তু এখন সোডিয়ামের ঘাটতি নাই, বাট পটাশিয়ামের একটা ঘাটতি আছে। সো যখন পটাশিয়ামের ঘাটতি থাকে, এই মেডুলারি যে ইন্টারস্টিশিয়াম আছে এখানে পটাশিয়াম কমে গেল। সো ওভারঅল এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম এটার যে অসমোলারিটি সেটা অ্যাকচুয়ালি
যতখানি থাকা উচিত তার থেকে কম থাকে। সো হোয়েন দিস হ্যাপেন্স আমাদের এখানে একটা অসমোটিক একটা গ্রেডিয়েন্ট আসলে ক্রিয়েট হচ্ছিল বিটুইন দ্য লুমেন অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াম, এবং সেখানে ইন্টারস্টিশিয়াম মেডুলারি ইন্টারস্টিশিয়াম সেটা খুব হাই অসমোলারিটি থাকার কথা, এবং হাই অসমোলারিটি থাকার কারণে খুব সহজেই লাইক আমাদের এই নেফ্রনের ফার্দার প্যাসেজ কালেক্টিং ডাক্টের ফার্দার প্যাসেজ ধরে গেলে এইখানে যেই আমরা একটা কনসেন্ট্রেশনের একটা চেঞ্জ যে দেখি লাইক অসমোলারিটির যে চেঞ্জ দেখি সেটার জন্য কিন্তু খুব সহজে ওয়াটার রিঅ্যাবজর্পশন হইতে পারছিল, ওই যে নর্মাল কাউন্টার কারেন্ট যে মেকানিজম। সো কিন্তু পটাশিয়াম কমে যাওয়ার কারণে এখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি অ্যাকচুয়ালি টু সাম এক্সটেন্ট কমে আসে। এইটা যে কমে আসলো, সো রেনাল কনসেন্ট্রেটিং যে ক্যাপাসিটি সেটা আসলে কমে আসে। এই কারণে ফার্দার মোর লাইক কালেক্টিং টিউবিউলের ফার্দার মোর জায়গা ধরে যতটুকু ওয়াটার রিঅ্যাবজর্ব করার ক্ষমতা ছিল সেটা আসলে কমে আসে, কারণ ওখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে এই অসমোলার গ্রেডিয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল, বাট অসমোলার গ্রেডিয়েন্ট আসলে কমে আসে, যেই কারণে লাইক লুপ অফ হিনলির পরবর্তী অংশে যেই জায়গা ধরে আমরা দেখছিলাম যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন নর্মালি যতটুকু হতো তার থেকে বেশ কমে আসে। সো ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাওয়ার অর্থ ওয়াটার অ্যাকচুয়ালি লস হচ্ছে, এবং এই ওয়াটার লস থেকে পলিউরিয়া হচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা মোড অফ অ্যাকশন বা মোড অফ মেকানিজম। সেকেন্ড মোড অফ মেকানিজমটা কি? সেটা হচ্ছে আমাদের যে কালেক্টিং ডাক্ট, আমাদের যেই কালেক্টিং ডাক্ট এইখানে আমরা জানি যে অ্যাকোয়াপোরিন 2 নামে একটা চ্যানেল আছে, যেই চ্যানেলটা আসলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। অ্যাকোয়াপোরিন 2 নামে একটা চ্যানেল আছে যেটা আসলে বেসিক্যালি এডিএইচ হরমোন দ্বারা প্রভাবিত হয়। সো যখন কোনো একটা পার্সনের ক্ষেত্রে হাইপোকালিমিয়া ডেভেলপ করে সেইখানে আসলে আমরা দেখতে পাই যে অ্যাকোয়াপোরিন চ্যানেল সংখ্যায় কম থাকে, ফাংশনিং খুব একটা থাকে না, লাইক তার ফাংশনালিটি কমে আসে, সংখ্যায় এক্সপ্রেশনটা কমে আসে। সো অ্যাকোয়াপোরিনের আমরা দেখব সেখানে এক্সপ্রেশন আসলে কমে আসছে। সো যখন অ্যাকোয়াপোরিনের এক্সপ্রেশন কমে আসে তখন আসলে কালেক্টিং ডাক্টের ওই জায়গা ধরে অ্যাকোয়াপোরিন দিয়ে নর্মালি যে ওয়াটারটা রিঅ্যাবজর্ব হচ্ছিল সেই ওয়াটার রিঅ্যাবজর্পশন আগের মতো আর হবে না, একটু হলেও কমে আসবে। তার মানে আমি ওয়াটার রিঅ্যাবজর্ব যদি করতে না পারি, আই এম লুজিং দ্য ওয়াটার। সো ওয়াটার লুজ করার তো এটা ইউরিনের সাথে পাস করে যাবে। সো রেনাল যে কনসেন্ট্রেটিং যে ক্যাপাসিটিটা ছিল, ইউরিনকে কনসেন্ট্রেট করার যে ক্যাপাসিটি সেটা আসলে এখানে হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। সো এইখান থেকে আসলে ফার্দার মোর আমি দেখবো যে আলটিমেটলি পলিইউরিয়া ডেভেলপ করবে। সো এখানে আসলে এডিএইচ যদিও তার আসলে আছে, বাট ওভারঅল অ্যাকোয়াপোরিন 2 এটার এক্সপ্রেশনই আসলে কমে গেছে। সো কাইন্ড অফ ডায়াবেটিস ইনসিপিডাস সেইটার সাথে মেকানিজম প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসে, তাই না? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসেও তো প্রায় অলমোস্ট সিমিলার কাহিনীই ঘটে। অলমোস্ট বলতে জাস্ট মেকানিজমের দিক থেকে সিমিলারিটি আছে কিছু। সো এখানে আসলে পলিউরিয়া হচ্ছে। সো হাইপোক্যালিমিয়া যখন ডেভেলপ করছে সেইখানে আসলে এই দুইটা জিনিস একসঙ্গে কাজ করে, এবং ওভারঅল আমরা দেখি যে তার রেনাল যে ইউরিনারি যে কনসেন্ট্রেটিং যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কমে আসে অ্যান্ড রেজাল্ট্যান্ট পলিউরিয়া হয়। এখন যে রেজাল্ট্যান্ট পলিউরিয়া হয় ঘটনা এখানেই শেষ না। একটা পেশেন্টের হাইপোক্যালিমিয়া কেন হচ্ছে? সো অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে তার একটা জিআই লস আছে, তার হতে পারে যে ওয়াটারি ডায়রিয়া ডেভেলপ করেছে, অথবা পেশেন্টের হয়তো বা সিগনিফিক্যান্ট ভমিটিং হচ্ছে। তাহলে জিআই লসের মধ্যে হতে পারে তার ভমিটিং অথবা ডায়রিয়া। সো সেইখান থেকে তার সিগনিফিক্যান্ট ওয়াটার লস হচ্ছে, এবং ওয়াটার লসের সাথে সাথে তার একটা হাইপোক্যালেমিয়াও কিন্তু এরকম কন্ডিশনে থাকে। অথবা কোনো একটা পেশেন্ট হয়তো বা ডাইইউরেটিক্স পাচ্ছে। সো ডায়াবেটিক্স পাওয়ার জন্য তার পটাশিয়াম কমে যাচ্ছে, আবার সেইটার সাথে সাথেও কিন্তু তার ওয়াটার লস হচ্ছে। এখন এই পেশেন্টের লাইক এই কন্ডিশন চিন্তা করি যে একটা পেশেন্টের জিআই লস হচ্ছে, তার একদিকে ফ্লুইড লস হচ্ছে, আবার হয়তো বা সে ডায়াবেটিক্স পাচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সেই পেশেন্টের পটাশিয়ামও লস হচ্ছে। এখন এই যে তার পটাশিয়াম লস হচ্ছে, এখান থেকে তো হাইপোক্যালেমিয়া হতেই পারে। সো যদি এখান থেকে হাইপোক্যালেমিয়া হয় তখন এই হাইপোক্যালেমিয়ার জন্য আলাদাভাবেও পলিউরিয়া হয়, উপরে যে মেকানিজম একটু আগে আলোচনা করলাম সেখান থেকে। তাহলে সেইটার জন্য কিন্তু পলিউরিয়া হয়। তাহলে সেটার জন্য যদি পলিউরিয়া হয় সেখানেও কিন্তু মোর ফ্লুইড লস, সেখানেও কিন্তু মোর ফ্লুইড লস হবে, এবং এখানে আসলে একটা ভিসিয়াস সাইকেলের মতো ডেভেলপ করে। লাইক কন্ডিশন সময়ের সাথে সাথে আরও খারাপের দিকে হইতে হবে, লাইক
ভিসিআস সাইকেল ডেভেলপ করে ফেলে। সো খুব দ্রুত আসলে সেইখানে আসলে আমাদের ভলিউম স্ট্যাটাস কারেক্ট করা দরকার, যদি জিআই লস হয় বা হাইপোক্যালেমিয়া খুব দ্রুত আসলে কারেক্ট করতে হবে, আদারওয়াইজ এই ভিসিআস সাইকেলটা পেশেন্টের কন্ডিশনকে আসলে আরও খারাপ করে ফেলবে। সো দিস ইজ ওয়াই হাইপোক্যালেমিয়া লিডস টু ডেভেলপমেন্ট অফ পলিউরিয়া। তাহলে পলিউরিয়া নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই ছিল আমাদের আলোচনা। মোটামুটি ক্লিনিক্যাল সেটিংসে এটার ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ডে টু ডে লাইফে হসপিটালে খুব ফ্রিকুয়েন্টভাবে ডায়রিয়ার পেশেন্ট পাই, ভমিটিংয়ের পেশেন্ট পাই, হাইপোক্যালেমিয়ার পেশেন্ট পাই, এবং দেখা যাচ্ছে এই সকল পেশেন্টের যদি আমরা লাইক এই পলিউরিয়া এটার জন্য হচ্ছে সেটাকে যদি অ্যাড্রেস করতে না পারি, সেখানে পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে। সাধারণত এটা যদি খুব আর্লি স্টেজে যদি এটাকে আমরা ডিটেক্ট করতে না পারি, সেখান থেকে পেশেন্টের কন্ডিশন আসলে খারাপের দিকে যাইতে পারে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে হাইপোক্যালেমিয়া থেকে পলিউরিয়া, এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায়, ব্যাপারটা এরকম না, এটা একটা রেয়ার ফেনোমেনা, বাট স্টিল কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে, এবং এই রেয়ার ফেনোমেনাটা যেন আমরা মিস না করি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।